খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ, শুধু ফলাফল নয়। গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। দায়িত্ব নেওয়ার পরে প্রথমবারের মতো এনএসসিতে ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এনএসসিতে সকাল 11টায় শুরু হয় বৈঠক। চলমান অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে ফেডারেশনের নির্বাচনের ব্যাপারে দিক নির্দেশনা আসতে পারে এই বৈঠকে। সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কাজ থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের দায়ের করা অভিযোগের তদন্তের পর এমন সিদ্ধান্ত নেয় গঠিত কমিটি। রবিবার আনুষ্ঠানিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক, স্বাগত জানাচ্ছি এখন মাঠে। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছেন, কেমন হবে, কেমন সংস্কার করতে চান তিনি নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী, এ নিয়ে আজ আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন স্টুডিওতে সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক জাহিদ পারভেজ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জাহিদ ভাই, নবযাত্রা হচ্ছে বাংলাদেশ ফুটবলের। কাল যে বৈঠকে বসেছিলেন ক্রীড়া সাংবাদিকদের সাথে আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি বলেছিলেন যে একটা নতুন সংস্কার তিনি করতে চান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আপনি তো আমিনুল ভাইয়ের সাথে একদম শুরু থেকে কাজ করে এসেছেন এবং তিনি যেই দলে খেলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে, একসঙ্গে আপনারা সহযোদ্ধা হিসেবে লড়েছেন বাংলাদেশের জার্সিতে। শুরুর যাত্রাটা এবং এই যে ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার যাত্রার আগের সময়টা কেমন কেটেছে, কি পরিকল্পনা করেছিলেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমিনুল হক উনি একজন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। উনি সাফ ফুটবল জয়ী দলের সদস্য ছিলেন, পাশাপাশি উনি সাফ গেমস, যেটা আমরা স্বর্ণপদক জিতেছি 2010 সালে, ওই টিমের ক্যাপ্টেন ছিলেন। উনি যেভাবে বাংলাদেশ দলকে সাফল্য এনে দিয়েছেন, ঠিক একইভাবে রাজনৈতিক অঙ্গনেও তার রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো উনি যেহেতু আমাদের ক্রীড়াঙ্গনের প্রতিনিধি, একজন ফুটবলার হিসেবে আমরা আশা করি যে স্পোর্টস ডেভেলপমেন্টে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আপনি ইতিমধ্যে বলেছেন যে পেশা হিসেবে যে আমরা স্পোর্টসকে নেওয়া, এটা অ্যাকচুয়ালি আমাদের প্রধান উদ্দেশ্য এবং আমিনুল হক ভাই এটার খুবই গুরুত্ব দিয়েছেন, যাতে করে মানুষ ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার পাশাপাশি যাতে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে এবং তাদের পরিবারের ভরণ পোষণ নিতে পারে, এই প্রেক্ষায় তিনি কাজ করে যাবেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে পরিকল্পনা করেছেন প্রত্যেকটা সেক্টরে, ঠিক স্পোর্টস নিয়ে যে সেক্টর নিয়ে পরিকল্পনা করেছেন, উনি ওই বাস্তবায়ন কমিটির মেম্বার হিসেবে আছেন, যেটা উনি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কাজ করে আমি মনে করি বাংলাদেশের স্পোর্টস একটা পুনর্জাগরণ সৃষ্টি করবেন বলে মনে করি। এটা তো অবশ্যই একটা পুনর্জাগরণ হতে চলেছে। আমরা দেখেছি যে এর আগের সময় যারাই ক্রীড়ার সাথে সম্পর্ক ছিল, সম্পর্কভাবে নিজেদেরকে আসলে কাজ করতে চেয়েছে, সেভাবে আসলে আসার কথাই আমরা শুনেছি। তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দিনই তার একটা পরিকল্পনা আমাদের সাথে তিনি শেয়ার করেছেন। আমরা দেখেছি যে খেলাধুলার যে অবকাঠামোর থেকেও মাঠের দিকে তিনি বেশি ফোকাস করেছেন, সেই মনোযোগটা দিতে চেয়েছেন। এবং গতকালের যে বৈঠকে ছিল, সেই বৈঠকে তিনি বারংবারই এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও তার এই নিয়ে কথা হয়েছে যে অবকাঠামো থেকে আমাদের খেলার মাঠ সংকট যে বিষয়টা, সেটা যাতে কাটাতে পারে। সেই জায়গা থেকে আসলে কতটুকু সম্ভব আমাদের যে বর্তমান পরিস্থিতি রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এখান থেকে কি আসলে তার হাতে তো সময় আছে, অনেকটা সময় আছে, সেই সময়টার মধ্যে কি আমরা ক্রীড়াঙ্গন একটা ভালো খেলার মাঠ পাবে কিনা, অনেকগুলো মাঠ? অ্যাকচুয়ালি আপনি একটা স্পোর্টসকে যদি পরিবেশ তৈরি করতে হয়, তার প্রধান উপকরণ হচ্ছে মাঠ। শুধু মাঠ না, ভালো মাঠ, যাতে একটা উন্নত মানের ট্রেনিং করার জন্য যে ফেসিলিটিস প্রয়োজন, একটা ভালো মাঠ ছাড়া সম্ভব না। আপনার ইন্টারন্যাশনাল ম্যাচগুলো দেখবেন যে তারা আধুনিক মাঠ থাকে, আধুনিক ফেসিলিটিস থাকে।
এটা প্লেয়ারকে ওই পরিবেশ তৈরি করে দিতে হয়। আপনি একটা বাচ্চা যখন খেলার মাঠে আসবে, সে একটা সুন্দর মাঠ দেখে প্রথমে তার আগ্রহ সৃষ্টি হবে। তো ওইখানে দেখেন, এইখানে যে প্রকল্পগুলো আগের গভর্নমেন্টগুলো কী করতো, মেগা প্রজেক্ট করতো, ওইখানে মাঠের দিকে না গিয়ে সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এবং জানেন বিগত সরকারের আমলে ক্রীড়াঙ্গনকে কুক্ষিগত করে রাখা হয়েছে, যেটা গণতান্ত্রিক চর্চা হয় নাই। সো এইখানে উনি যেটা প্ল্যান করেছেন যে বাংলাদেশের 64 জেলায় স্পোর্টস ভিলেজ করা, যাতে একদম প্রান্তিক লেভেল থেকে তৃণমূল থেকে খেলোয়াড় উঠে আসে, পাইপলাইনটা যাতে ঠিক থাকে। তো বাংলাদেশের স্পোর্টস যেহেতু আমরা 20 কোটির মানুষ জনসংখ্যা আছি, এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি। যেমন উনি 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হিসেবে নিয়েছেন। পাশাপাশি আপনি দেখেন প্রত্যেকটা যারা ন্যাশনাল প্লেয়ার আছে প্রত্যেকটা গেমসে তাদেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসবে, যাতে একটা প্লেয়ার ভালো প্লেয়ার হলে সে চিন্তা করবে যে আমার তো ফ্যামিলি সুনিশ্চিত থাকবে, যে আর্থিকভাবে, যেটা আমাদের প্রথম মাথায় থাকে, আমি কি আর্থিকভাবে সচ্ছল হতে পারবো কিনা এই পেশাতে। সো এইখানে উনি করতেছেন যেটা ইউনিক একটা প্ল্যান করেছেন, এটা ভেরি ডিফারেন্ট আমাদের কালচারে। যেমন বাংলাদেশের ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি করতে, স্পোর্টস ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি, এটার মাধ্যমে হবে কি, যেভাবে আমাদের গার্মেন্ট শিল্প ডেভেলপ হয়েছে, আমাদের কর্মসংস্থান বেকারত্ব দূরীকরণ হয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশের যত স্পোর্টস সামগ্রী আছে বাংলাদেশে তৈরি হবে। এটা বাংলাদেশের চাহিদা মিটিয়ে পাশাপাশি যাতে বিদেশে রপ্তানি করে আমরা স্বনির্ভর হতে পারি, বাংলাদেশ ইকোনমিক্যালি ডেভেলপ হতে পারি, এই ধরনের ভিশনারি চিন্তাও কিন্তু এই আমিনুল হক ক্রীড়াঙ্গন নিয়ে পরিকল্পনা করেছেন। এটা আমাদের চেয়ারম্যান, যিনি বিএনপির বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনিও কিন্তু এটা নিয়ে বৃহৎ পরিকল্পনা করেছেন, ওনার সাথে এগ্রি করেছেন। এটা অনেক আগে থেকে উনি কাজ করেছেন। আপনারা জানেন গত 1.5 বছর যাবৎ আমরা এই পরিকল্পনা করেছেন। যেভাবে প্রধানমন্ত্রী বলছে ওনার প্ল্যান আছে, উই হ্যাভ এ প্ল্যান। সো এটা একটা অংশ, কিন্তু তো একটা ভিশনারি চিন্তাধারা আছে। সাথে সাথে যাতে আন্তর্জাতিক মহলে জানতে পারে, এটার জন্য কিন্তু ওনার স্পোর্টস নিউজ চ্যানেলও করার পরিকল্পনা আছে। তারপর আপনার যে স্পোর্টস ইউনিভার্সিটি, এগুলো সব ভিশনারি কিছু চিন্তা ভাবনা আছে, যাতে আমাদের পাশাপাশি ক্রীড়াঙ্গনে সুশিক্ষিত হতে পারে, এটা ওনার চিন্তাধারা আছে। স্পোর্টস রিসার্চ সেন্টারও তো তিনি খোলার একটা পরিকল্পনা করেছেন। বাংলাদেশে যে বিকেএসপি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে একটা রিসার্চ প্রতিষ্ঠান রয়েছে, তবে সেটাও আসলে খুব বেশি কাজ সব সময় করে না, বা স্বনির্ভর যে প্রতিষ্ঠান অন্যান্য ক্রীড়া নিয়ে আসলে যে রিসার্চগুলো হবে সেগুলো সেখানে হয়ে ওঠে না। সেই জায়গায় আপনার কি মনে হয়, এরকম একটা রিসার্চ প্রতিষ্ঠান যদি হয় বাংলাদেশের, তাহলে তো সব ফেডারেশন, সব ক্রীড়াঙ্গনে নিয়ে রিসার্চ করার সুযোগটা থাকবে, সেটা আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য কতটা ভালো হবে? আপনারা জানেন উনি অলরেডি 9টা পরিকল্পনা বাস্তবায়ন করেছে, অলরেডি দৃশ্যমান করেছেন। কিছু আরও পরিকল্পনা রয়েছে যা পিছনে আছে, ধাপে ধাপে পর্যায়ক্রমে এগুলো সামনে নিয়ে আসবেন। এর মধ্যে স্পোর্টস ইউনিভার্সিটি কিন্তু অন্যতম। তো স্পোর্টস ইউনিভার্সিটি থাকলে তো এখানে তো রিসার্চের ব্যবস্থা থাকবেই, কারণ আপনি যে কোনো কিছু গবেষণা ছাড়া কিন্তু আপনি কখনো ডেভেলপ করার সুযোগ থাকে না। এমনিতেই দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন গবেষণা কম হয়। আমরা মনে করি স্পোর্টসটা একটা, বাংলাদেশ অনেক কিছু বুঝতে পারে না, কিন্তু স্পোর্টসটা হচ্ছে একটা সফট পাওয়ার। যেমন অনেকে সামরিকভাবে শক্তিশালী হলে শুধু শক্তিশালী হয় না, একটা স্পোর্টসের মাধ্যমে যে কোনো একটা স্বর্ণপদক অলিম্পিকে কিংবা কমনওয়েলথ গেমসে যদি স্বর্ণপদক পায়, পুরো বিশ্ব কিন্তু বাংলাদেশকে চিনতে পারে। এইখানে উনি দলীয় গেমসের পাশাপাশি যে ইন্ডিভিজুয়াল গেমসগুলো রয়েছে, যেমন অ্যাথলেটিক্স, আপনি জিমন্যাস্টিক্স, তারপর আর্চারি, সুইমিং, এইগুলোর উপরে অনেক গুরুত্ব আরোপ করেছেন, যাতে ওইখানেও একদম খেলোয়াড় নিয়ে আসতে পারে আন্তর্জাতিক অঙ্গনে। এই অলিম্পিকের মতো, কমনওয়েলথ গেমসের মতো, এশিয়ান গেমসের মতো আমরা সাফল্য পেতে পারি। সাথে সাথে সাফ গেমসে যাতে আমরা একটা ডোমিনেট করতে পারি, সেটা পরিকল্পনায় বাংলাদেশের উনি স্পোর্টস খেলোয়াড়দের উপর গুরুত্ব দিয়েছে। জাহিদ ভাই, আসলে গতকাল অলিম্পিকের বিষয়টা উঠে এসেছিল যে আসলে যখন ক্রীড়াঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অলিম্পিকে, আমরা অনেকগুলো ইভেন্টে গিয়েছি, তবে বাছাই পর্ব এবং মূল পর্বে যাওয়ার পরেও আমরা আসলে কোনো শিরোপা বা কোনো পদক এখনও জিততে পারিনি। সেই জন্য আমিনুল ভাই বলেছিলেন যে এশিয়ান গেমস বা আমরা যে জাতীয় পর্যায়ে যে ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো খেলে থাকি, সেখানে সাফের দিকে যাতে আমাদের ফোকাসটা থাকে। সেই ফোকাসের আগে আসলে যে ইভেন্টগুলোকে তিনি বাছাই করেছে, ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য যে বিষয়গুলো আছে, অ্যাথলেটিক্স আছে, তারপরে কাবাডি আছে, কারাতে আছে, অনেকগুলো ফেডারেশন আছে। সবগুলো ফেডারেশনের সাথে কর্তা ব্যক্তিদেরও তো আগ্রহের একটা জায়গা আছে। অনেক সময় আমরা দেখি যে অর্থ সংকটের কারণেও পিছিয়ে পড়েন তারা আগ্রহ দেখানোর পরেও।
সেই অর্থ সংকটটা কি এই বাজেটে কাটানো সম্ভব কিনা? হ্যাঁ, অর্থ তো একটা ফ্যাক্টর, কিন্তু তার পাশাপাশি আপনার মহৎ উদ্যোগ বা উদ্দেশ্য থাকতে হবে, যে আপনার ভিশন থাকতে হবে। আমি আগামী 5 বছর পর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কোথায় দেখতে চাই। তো এটা একটা পরিকল্পনা করে, ওই যে অর্থ যোগান করে সব কিছু সমন্বয় করে কিন্তু এগোতে হয়। সো আপনি যেগুলো ফেডারেশনের কর্তা বলতেছেন, এখানে একটা প্রবলেমটা হচ্ছে আমাদের দেশে যারা ফেডারেশনের দায়িত্ব নেয় তাদের বেসিক্যালি ক্রীড়াঙ্গন সম্বন্ধে তেমন একটা ধারণা থাকে না। সেই জন্য কিন্তু আমিনুল হক তার আগে একটি ক্রীড়া দল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল। এটা পরিকল্পনা কেন করেছেন? এখানে আছেন যারা দেশবর্ণ ক্রীড়াবিদগণ, যেখানে আপনি প্রত্যেকটা গেমসে যারা ইন্টারন্যাশনালি সাকসেস নিয়ে এসেছে এবং ঘরোয়া জাতীয় পর্যায়ে সাকসেস দিয়েছে, তাদের সমন্বয়ে একটি ক্রীড়া দল গঠন করা হয়েছে। ওনার উদ্দেশ্যটা হচ্ছে ক্রীড়াঙ্গনকে খেলোয়াড় দ্বারা পরিচালিত করা, যারা এক্স প্লেয়ার, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের সমন্বয়ে, তাদের আইডিয়া, তাদের যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যে এক্সপিরিয়েন্স তারা নিয়েছেন সেটা যাতে বাস্তবায়ন হয়, তাদের কি ঘাটতি আছে উনি ভালো বুঝতে পারবেন। তো যে খেলোয়াড়রা যদি এইসব দায়িত্বে নেয়, ফেডারেশনের দায়িত্বে নেয়, তাহলে তারা যুগোপযোগী সিদ্ধান্ত নিতে পারবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। সো আমরা মনে করি, সো এইখানে স্পন্সরের ব্যাপারে আপনি যেটা বলেন অর্থ, যে আমাদের কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে, সাথে সাথে সরকারি অর্থায়ন, একটা জয়েন্ট ভেঞ্চারে যদি আমরা ব্যালেন্স করে একটা সমন্বয় করতে পারি, তাহলে আমরা মনে করি বাংলাদেশের যে 20 কোটি মানুষ জনসংখ্যা আছে ওখান থেকে বেছে আমরা বেস্ট খেলোয়াড়গুলোকে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে। আপনাদের যে একটা স্পোর্টস ভিলেজের যে পরিকল্পনা, সেটা তো আসলে রাতারাতি সম্ভব না। আমিনুল ভাই এসেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে, দায়িত্ব নিয়েছেন, এই সবার সাথে পরিকল্পনাগুলো শেয়ার করছেন। এরপরে আসলে আমরা যে বিষয়টা দেখি যে আপনারা মানে যেই পরিকল্পনা এগোচ্ছেন সেটা অবশ্যই আসলে প্রশংসনীয়। তবে বিগত সময়গুলোতে যেগুলো আমাদের অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কোনো একটা ফেডারেশন বা কোনো একটা প্রকল্প হাতে নিলে দেখা যায় যে ফাইল চালাচালিতে এক দপ্তর থেকে অন্য দপ্তরে সেটাতেই আসলে বছর ঘুরে যায়, এরপরে আসলে সমাধানটা মেলে না। এইবারও কি সেটা হওয়ার সম্ভাবনা আছে কিনা? আর যদি ওটাও সাইড করে রাখি, তারপরেও একটা স্পোর্টস ভিলেজ তো আর আসলে মুখের কথা না, এটা তৈরি করতে অন্তত 2 বছর সময় লাগবে। সেইটার পরিপ্রেক্ষিতে সেখানে আমরা তার আগে কি করব? ওয়েল, অ্যাকচুয়ালি আপনি জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি ক্রীড়াপ্রেমী মানুষ, আর আমিনুল হক ভাইয়ের সাথে ওনার একটা গুড বন্ডিং রয়েছে, যেহেতু উনি ক্রীড়া পরিকল্পনা করেছেন। এখানে আমার মনে হয় না ওনার ক্ষেত্রে এত ফাইল জটিলতাটা থাকবে না। সরাসরি প্রধানমন্ত্রী এখানে হস্তক্ষেপ করবেন, যেহেতু স্পোর্টস একটা সুস্থ বিনোদন। তো আমরা মনে করি এই মানুষকে মাদক থেকে দূরে রাখতে এবং মোবাইলসের যেগুলো থেকে বের করতে আমরা স্পোর্টসমুখী হতে হবে, খেলার মাঠমুখী হতে হবে। সো স্পোর্টস ভিলেজটা করতে তো একটু সময় লাগবে, যেহেতু বাংলাদেশের 64টা জেলায় পর্যায়ক্রমে কিন্তু স্পোর্টস ভিলেজ হবে। সো এই জন্য ওনারা কিন্তু 8টা পরিকল্পনা করেছেন। পাশাপাশি যেমন আপনার মহানগর বা জেলা উপজেলা যে রয়েছে, সেখানে যে মাঠগুলো এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেগুলোকে সংস্কার করে দ্রুত যাতে খেলা উপযোগী মাঠ করে দেওয়া যায়। আবার যেমন প্রত্যেকটা বাংলাদেশে জানেন স্কুলগুলোতে কিন্তু খেলার মাঠ রয়েছে, ইউনিভার্সিটিগুলোতে খেলার মাঠ রয়েছে, এগুলোকে আমরা ডিসেন্ট্রালাইজ করে খেলাগুলোকে যাতে বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়ে প্রতিটা জেলায়, আবার প্রত্যেকটা জেলার কিন্তু স্টেডিয়াম রয়েছে, স্টেডিয়ামের মাঠগুলোকে সংস্কার করে দ্রুত খেলাধুলার পরিবেশ করে মাঠে নিয়ে যাওয়া যায়, ওই পদক্ষেপ কিন্তু উনি গ্রহণ করবেন। মানে সেটা কত দ্রুত সময়ের মধ্যে? এর আগে আসলে কি করা যায় যারা এখনো মাঠের সংকটে আসলে খেলা নিয়মিত গড়াতে পারছে না, নিজেদের অনুশীলনটা করতে পারছে না? না, অ্যাকচুয়ালি বাংলাদেশে কিন্তু কোনো মাঠের সংকট নেই। বাংলাদেশের 64 জেলায় কিন্তু স্টেডিয়াম আছে। আমরা হচ্ছে যে স্টেডিয়ামগুলোকে ব্যবহার করতে জানছি, ব্যবহার উপযোগী করার উপযোগী করে তাকে পরিকল্পনা করে ওইখানে কিভাবে আমরা খেলাগুলোকে প্রেজেন্ট করব, কাকে কোনটা দায়িত্ব দেওয়া হবে, ক্রিকেট, ফুটবল বা আদার যে গেমসগুলো রয়েছে তাদের সাথে সমন্বয় করা। তো এখানে সমন্বয়টা অনেক ইম্পর্টেন্ট। যে আপনি যেটা বলেন অনেক সময় ফাইল জটিলতা বা ডিলে হওয়া, আসলে তো স্পোর্টসটা হচ্ছে যে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনাকে উইকলি 7 ডেজের মধ্যে ন্যূনতম 5 to 6 ডেজ আপনাকে ট্রেনিং করতে হয়। আপনি যদি 2-3 দিন গ্যাপ দিন আপনার পারফরমেন্স ডাউন হয়। সো এইখানে আপনাকে খেলাটা মাঠে রাখার জন্য দ্রুত মাঠগুলো সংস্কার করে আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। তো এটার জন্য আমাদের যিনি এখন ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন আমিনুল হক, উনি অলরেডি এগুলো নিয়ে আলোচনা করছেন। আপনারা দেখেন দ্রুত উনি কিন্তু রেগুলার অফিস করতেছেন, প্রথম দিন থেকে কাজে নেমে গেছেন। আপনাদের সাথে অলরেডি আলোচনা করেছেন, সাংবাদিক ভাই বোনদের সাথে, সাথে আজকে ফেডারেশনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করছেন, পরামর্শ নিচ্ছেন, উনি পরামর্শ দিচ্ছেন।
কীভাবে কাজ করবেন ওনার জটিল, যেহেতু উনি নতুন আসছেন ওনাকে তো বুঝতে কয়েকদিন সময় লাগবে। সেগুলো পরিকল্পনা আগে থেকেই পরিকল্পনা করা আছে, জাস্ট আমরা মনে করুন স্টেপ নেবেন এবং দ্রুত কাজে এগিয়ে যাবে। না, তিনি তো আসলে অন্য ক্রীড়া প্রতিমন্ত্রী বা মন্ত্রীদের মতো না যে একদমই তিনি খেলার বাহিরে থাকা একজন মানুষ। তিনি তো আসলে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। আমার যতটুকু মনে পড়ে তিনি সম্ভবত 2014 সাল থেকে কাজ করে আসছেন এই ক্রীড়াঙ্গন নিয়ে। সেক্ষেত্রে তার অভিজ্ঞতা বা তার মানে আইডিয়ার পরিকল্পনা নিশ্চয়ই কোনো ঘাটতি হবে না, আমরা নিশ্চয়ই জানি। আমরা বলছিলাম যে আপনি বলছিলেন যে খোলা মাঠে যে ব্যবস্থা করা, তবে অবকাঠামো বা ইনডোর ভিত্তিক যে গেমগুলো আছে তারা কি করবেন? আমরা দেখে থাকি যে মিরপুর ইনডোর গেম যে স্টেডিয়ামটা আছে সেখানে দেখা যায় যে হ্যান্ডবল বা কারাতে একই সময় যখন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো পড়ে যায়, বিশেষ করে কাবাডি কয়েকদিন আগে আমরা দেখেছি নারী বিশ্বকাপের সময়, তখন একই সময় যখন পড়ে তখন জটিলতাটা ঠিক তখনই তৈরি হয়। তারা অনুশীলন করতে পারে না, ম্যাচের যে সূচি সেটা নির্ধারণে তারা বেশ ব্যাঘাত মানে ভোগান্তি পোহাতে হয়। সেই ক্ষেত্রে অবকাঠামো দ্রুত সময়ের মধ্যে এই অবকাঠামোর এই যে সংকট সেটা কাটাতে কি করবেন? কারণ আমিনুল ভাই তো বললেন যে অবকাঠামোর থেকে তার খোলা মাঠের দিকে বেশি পরিকল্পনা। না, খোলা মাঠ বলতে আপনি যেটা বুঝাচ্ছেন স্পোর্টস ভিলেজ মানে শুধু মাঠ না। আমি ভিলেজের কথা অবশ্যই আমি বলছিলাম যে 2 বছর সময় লাগবে। এর আগে কি করবেন অবকাঠামোর সংকট কাটাতে? এইখানে আপাতত যখন আপনি অবকাঠামো বলতেছেন ইনডোর ফ্যাসিলিটিসের জন্য, ইনডোর ফ্যাসিলিটিসটা অ্যাকচুয়ালি আপনার খুব বেশি সময় লাগে না একটা ইনডোর ফ্যাসিলিটি ডেভেলপ করতে। আপনি দেখেন এখন প্রাইভেট সেক্টরগুলো কিন্তু অনেক নিজের ইনডোর ফ্যাসিলিটি করে কিন্তু কাজ করে যাচ্ছেন। সো এগুলো যদি আমরা দ্রুত, যে বিশেষ করে আপনি যেগুলো বললেন যেমন কাবাডি বলেন, হ্যান্ডবল, ভলিবল, তারপর জিমন্যাস্টিক, অ্যাথলেটিক, যাই হোক না কেন সবাইকে জন্য একটা ইনডোর ফ্যাসিলিটি দ্রুত ডেভেলপ করতে হবে। আর যেগুলো রয়েছে এগুলো যাতে সংস্কার করে খুব দ্রুত যাতে একটা শিডিউল ঠিক করা যায়, ওটার জন্য উনি উদ্যোগ গ্রহণ করবেন বলে আমি মনে করি। আর সেই উদ্যোগটা আসলে নিশ্চয়ই ফলপ্রসূ হবে খুব দ্রুত। এখন মাঠে ক্রীড়াঙ্গনের সংস্কারের আদৌ কতটুকু সম্ভব বা ক্রীড়া প্রতিমন্ত্রী যে পরিকল্পনাগুলো করেছে তা কতটুকু কাজে লাগবে দেশের ক্রীড়াঙ্গন উন্নয়নে, এই নিয়ে কথা বলার জন্য আজ উপস্থিত রয়েছেন ক্রীড়া সংগঠক জাহিদ পারভেজ চৌধুরী। জাহিদ ভাই, এই যে আমরা কথা বলছিলাম মাঠ সংকট কাটাতে আপনারা ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। আপনি তো উত্তর সিটি কর্পোরেশনের, আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের। আমার এলাকার হচ্ছে 65 নং ওয়ার্ড। আমার এলাকায় কোনো মাঠ নেই, এবং শুধু আজকে না, বিগত 10 বছর ধরে যারা আমরা বড় হয়েছি আমরা খোলা মাঠ বলতে কোনো কিছু পাইনি। আমরা আবাসিক এলাকার যে মাঠগুলো মানে জায়গাগুলো ফ্রি ছিল সেখানেই খেলেছি। আমরা একটু দেখতে চাই যে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত কতগুলো মাঠ সিটি কর্পোরেশনের আওতায় রয়েছে, এবং সেই তালিকাটা নিশ্চয়ই খুব বড় না। আমরা দেখছি যে বাংলাদেশ মাঠ নামে একটা মাঠ আছে, সেটা হচ্ছে ওয়ার্ড 10 নম্বরে এবং 1.98 একর জমির ওপর গোলাপবাগ আছে। গোলাপবাগ মাঠে ওয়ার্ড নং 49 2.80 একর জমির উপরে এটা নির্মিত হয়েছে। মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মাঠ রয়েছে বেগমগঞ্জে, এবং 9.96 একর জমি মাত্র। লালবাগ শ্মশানঘাট একটা খেলার মাঠ রয়েছে, খিলগাঁও খেলার মাঠ রয়েছে, ধানমন্ডি খেলার মাঠ রয়েছে যেটা আবাসিক এলাকা নির্ভর, কলাবাগান খেলার মাঠ রয়েছে এবং জোড়াপুকুর খেলার মাঠ রয়েছে খিলগাঁও আমরা দেখেছি। তবে সেটাও আসলে খুব বেশি মানে বড় মাঠ না। আমি যেগুলোতে দেখেছি প্রায়, আমি ধানমন্ডি আবাসিক এলাকায় গিয়েছি, কলাবাগানে গিয়েছি, জোড়াপুকুর দেখেছি, গোলাপবাগের মাঠটা দেখেছি, প্রায় আমার মোটামুটি সবগুলো মাঠ দেখা হয়েছে। তবে আমার প্রশ্ন, দক্ষিণে ওয়ার্ড তো আসলে কম না, তবে মাত্র হাতে গোনা কেন 10-12টা মাঠ থাকবে? কেন এত বছরে? কারণ মন্ত্রী প্রতিমন্ত্রী তো আসলে কম আসেনি। তারা আমরা দেখেছি মিনি স্টেডিয়াম চালুর জন্য মিনি স্টেডিয়াম তারা বিভিন্ন এলাকায় আসলে খোলার উপজেলা জেলাগুলোতে গিয়েছে, উপস্থাপন করেছে। আর সেই জায়গায় আমাদের ঢাকা শহরে যেখানে আসলে মাঠ সংকটে আমরা ভুগছি, সেখানে কেন এত কম মাঠ? আপনাদের উত্তরে কয়টা মাঠ রয়েছে? আপনারা জানেন আমি যেহেতু ঢাকা মহানগরের উত্তরের দায়িত্ব আছি, সো আপনি 5ই আগস্ট পরবর্তী আমরা একটা টুর্নামেন্ট চালিয়েছি যেখানে 26টা থানা রয়েছে মহানগর উত্তরে, পাশাপাশি 71টা ওয়ার্ড রয়েছে। সো আমি খেলা চালাতে গিয়ে তখন কিন্তু আমার এই প্রতিবন্ধকতা পেয়েছি। তখন আমরা খুঁজে খেলাকে প্রত্যেকটা থানায় নিয়ে যাওয়ার জন্য আমরা 8টা জোনে খেলা চালিয়েছি। যেমন আমরা উত্তরে ফ্রেন্ডস ক্লাব মাঠটা ইউজ করেছি, আপনার বাংলা সরকারি কলেজে মাঠ ইউজ করেছি, তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয়ের মাঠ ইউজ করেছি, তারপর আমার গুলশান ইউথ ক্লাব মাঠটা ইউজ করেছি। তো এইভাবে আমরা কিন্তু মিরপুর সিটি ক্লাব মাঠটা ইউজ করেছি। সো এখানে কিন্তু আমরা এই মাঠ সমস্যায় ভুগেছি। সো যেহেতু আমিনুল ভাইও এইভাবে ঘুরে আমরা এই কারণে আমরা কিন্তু পরিকল্পনার মধ্যে রেখেছি যে প্রত্যেকটা ওয়ার্ডে মাঠ থাকতে হবে। সো আমরা মাঠ এইভাবে যে স্কুল রয়েছে বা ওয়ার্ড ভিত্তিক মাঠগুলো রয়েছে
এগুলো আমরা ফাইন্ড আউট অলরেডি করেছি। এগুলো আমরা সংস্কার করে ইনশাল্লাহ এগুলো আমরা খেলা উপযোগী মাঠ করে, যাতে শিশুরা, বাচ্চারা, কিশোররা। আপনাদের পরিকল্পনা এখন পর্যন্ত কয়টা মাঠ রয়েছে যে কাজ করবেন, বা এখন পর্যন্ত মাঠ তো রয়েছে সেগুলো পুনরুদ্ধার করা হবে, বা নতুন মাঠ কতগুলো বানানোর পরিকল্পনা? আমাদের পরিকল্পনা হচ্ছে ন্যূনতম প্রতিটা ওয়ার্ডে একটি মাঠ যাতে থাকে, যাতে ওই ওয়ার্ডের মাঠের ওই পরিবেশটা থাকে। তাহলে আপনি যদি উত্তর 71টা ওয়ার্ড থাকে, আমাদের 71টা মাঠ সংস্কার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এখানে আবার ওইভাবেও করা যায়, যেমন জোন ওয়াইজ করে দেওয়া যায়। যদি মাঠের সংকট থাকে, ইনস্ট্যান্ট জায়গার সংকট, হ্যাঁ জায়গার সংকটটা, আপনি যেমন আমাদের তো আসলে সবাই অবকাঠামোর দিকে ঝুঁকে মাঠের দিকে ঝুঁকে কম। অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী এসেছেন, তারা কিন্তু ওই যে অবকাঠামোর দিকে ঝুঁকে মাঠটাকে তারা গুরুত্ব দেয় নাই। আপনি যেখানে আমাকে যেমন দক্ষিণের ধানমন্ডি ক্লাব, আবাহনী ক্লাব মাঠ, ব্রাদার্স ইউনিয়নের ক্লাব যেটা গোপীবাগের মাঠ, এগুলো কিন্তু আমি খেলেছি নিজে একজন ফুটবলার হিসেবে। কিন্তু এগুলোকে চাইলে কিন্তু একটা আধুনিক স্টেডিয়াম বা মিনি স্টেডিয়াম করে কিন্তু এখানেই কিন্তু প্রফেশনাল খেলাগুলো চালানো যেত, যেখানে আমরা মাঠ সংকটে ভুগি। যেমন সবাই আমাদের জাতীয় স্টেডিয়াম কিংবা কমলাপুর স্টেডিয়ামের দিকে সবাই ঝুঁকে। তো এইখানে মেন কথা হচ্ছে উদ্যোগটা, পরিকল্পনাটা, যে আমরা স্পোর্টসটা তো একটা ভিশনারি চিন্তা ভাবনা থাকতে হবে। আমরা আগামী 5 বছর পর কোথায় দেখতে চাই স্পোর্টসকে, 10 বছর পর কোথায় দেখতে চাই, সেই জন্য কিন্তু পর্যায়ক্রমে পরিকল্পনা করে ধাপে ধাপে এগোতে হবে। আমরা যদি বলি যে না এখনই আমাকে সমাধান দিতে হবে, এটা কখনো সম্ভব না, আর ভালো কিছু সম্ভব না এটা করা। সো আমরা পরিকল্পনা করেছি এবং এখন প্রাথমিক যে সমস্যাগুলো রয়েছে এটার সমাধান করে, পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আপনি এটা অলরেডি জেনেছেন আমরা মাঠ নিয়ে কী প্ল্যান করেছি। তো ইনশাল্লাহ এগুলো করলে আমাদের একটা সুস্থ ধারার স্পোর্টস আমরা পাবো বলে আমরা মনে করি। জহিদ ভাই, ক্রীড়া প্রতিমন্ত্রী কালকে এটা অনেক বড় একটা কথা বলেছেন যে আমাদের ক্রীড়াকে পেশা হিসেবে মানে দাঁড় করাতে হবে, প্রতিষ্ঠা করাতে হবে, যেটা আমরা দেখে থাকি বাইরের দেশগুলোতে এইভাবে আসলে চলে আসছে, যে কারণে ক্রীড়াতে আসলে তাদের স্পোর্টস প্লেয়ারদের মানে খেলোয়াড়দের সংখ্যা খুব মানে হাতে গোনা অনেক বেশি আমাদের তুলনায়। আমরা তো আসলে খুঁজে পাই না কোনো ইভেন্টে শুরু হওয়ার আগে। সেই ক্ষেত্রে আমাদের এই যে স্কুল পর্যায়ের দিকে তিনি নজর দিয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রাক প্রাথমিক যেই শিক্ষা বা প্রাথমিক পর্যায়ে 4র্থ শ্রেণী থেকে শুরু হওয়ার কথা বলেছিল, এবং ক্রিকেট ফুটবলের পাশাপাশি মোট 5টা ইভেন্টের খেলার কথা রয়েছে। সেই জায়গায় আসলে এই শুরুটা আসলে কিভাবে শুরু হবে, বা কতটা আসলে আমাদের এখানে প্রভাব ফেলতে পারে? আচ্ছা আপনি যদি একটা খেলা ডেভেলপ করতে চান, একটা বাচ্চা থেকে স্টার্ট করতে হয়। যদিও 4র্থ শ্রেণীর আরও আগে থেকে শুরু করতে হলে আরও বেটার, কিন্তু যেহেতু আমাদের জনসংখ্যা অনেক বেশি এবং আমাদের ওই ধরনের অবকাঠামো নাই, সেজন্য আমরা 4র্থ শ্রেণী থেকে একটা প্ল্যান করেছি, যেটা ফুটবল ক্রিকেটের যেহেতু বাংলাদেশের বা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় খেলার একটা অংশ, পাশাপাশি আরও 3টা গেম যেগুলোতে অলিম্পিকে বা এশিয়ান গেমসে ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে, এই ধরনের 3টে বেছে আমরা খেলাধুলা বাধ্যতামূলক করবে। নর্মালি হয় কি, আমাদের দেশে একজন ক্রীড়া শিক্ষক থাকে বা ক্রীড়া অফিসার থাকে, উনি সব খেলাকে ট্রেনিং দেয়। তো যার কারণে কিন্তু কোনো খেলাও ঠিকমতো এগোয় না। সো যেটা এখানে হচ্ছে যে স্পেশাল ট্রেনিং করে যারা যেই সেক্টরের ক্রীড়াবিদ তাদেরকে কিন্তু স্কুলে আমরা নিয়োগ দিব সরকারিভাবে। যেরকম ক্রীড়া শিক্ষক রয়েছেন ঠিক ক্রীড়া শিক্ষকই থাকবে, বাট যে ফুটবল প্লেয়ার তাকে আমরা ফুটবল খেলা শিক্ষক হিসেবে নিয়োগ দিব। যে ক্রিকেট প্লেয়ার সে এখানে 2টা জিনিস একসাথে হবে। এক হচ্ছে সে স্পেসিফিক একটা ক্রীড়াঙ্গনের শিক্ষা পাবে, পাশাপাশি এখানে কিন্তু যারা ক্রীড়াবিদরা অনেক সময় খেলার পর অবসরের পর চাকরি পায় না, তারা কিন্তু এই ধরনের চাকরিতে ঢোকার সুযোগ থাকবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পর্যায়ক্রমে সুযোগ থাকবে। মানে যারা ক্রীড়া থেকে অবসর নেবেন তারা আবার শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। হ্যাঁ, এখানে একটু পরিকল্পনা রয়েছে, যেমন যারা সরকারি চাকরির বয়স সীমার মধ্যে থাকবে তারা সরকারি চাকরি পাবে, আর যারা রিটায়ার্ডের পর অনেক সময় সরকারি চাকরির বয়সসীমা থাকে না, তারা চুক্তিভিত্তিক নিয়োগ হবে। যে ক্ষেত্রে স্পেশালিস্ট তাকে ওইখানে ইউজ করা হবে। যেমন সে শুটার তো আমাদের স্কুলের মধ্যে ওই ধরনের শুটিং ফেসিলিটি ডেভেলপ করে, সো ওইখানে শুটারকে ওইখানে নিয়োগ দেওয়া হবে। ঠিক ভলিবল প্লেয়ারকে ভলিবলে নিয়োগ দেওয়া হবে, হ্যান্ডবল, প্রত্যেকটা গেমস। সে তাতে করে কি ছোটোবেলা থেকে একটা বাচ্চা স্পেশালাইজ ট্রেনিং হবে, যে ক্ষেত্রে যেমন আমার পছন্দ মনে করেন ফুটবল, আমি ছোটোবেলা থেকে ফুটবলটাকে পড়াশোনার পাশাপাশি মাঠে গিয়ে ফুটবল ট্রেনিং করব। একটা প্রফেশনাল ট্রেনিং শুরুতেই আমি পাবো। তাতে হবে কি, একটা 4র্থ শ্রেণীর বয়স হবে সে হয়তো 10-12 বছরের ছেলে, সে গিয়ে যখন 17, 18, 19, 20 হবে তখন সে পরিণত প্লেয়ার হয়ে যাবে। তো আমরা মনে করি এটা একটা
খুবই ভালো। তখন আমাদের দেশে আসলে প্লেয়ারদের অভাব থাকবে না। জাহিদ ভাই, আমি মাঠে ময়দানে কাজ করি, মাঠে পর্যায়ে যাই, বিভিন্ন ফেডারেশন আমার সাথে আসলে অনেক কথা হয়ে উঠেছে যে যেখানে ঢাকার বাইরে যে মাঠগুলো আছে বা ধরেন টেনিসের যে কোর্ট আছে, সেখানে দেখা যায় যে জেলা প্রশাসকরা তাদেরকে সব সময় সর্বাত্মক যে ওপেন জায়গাটা সেটা দেয় না যারা অনুশীলনের জন্য আসে। আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার আগে আমিনুল ভাইও ঘুরেছে, আপনারও কি একই অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, আপনি আপনার সাথে একমত, একই রকম অভিজ্ঞতা আমার হয়েছে, যেটা মনে করেন এখানে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যায়। সো যেহেতু আপনি টেনিস এগুলো একটু পর শ্রেণীর খেলা মনে করে, তো এখানে করতে হবে কি যে এই প্রশাসকদের সাথে বা প্রশাসনিক জটিলতা আমাদের কাটিয়ে নিয়ে আসতে হবে, যাতে যারা ক্রীড়াবিদ তারা যাতে অবাধে ট্রেনিং করতে পারে, ওটা আমরা সমন্বয় করে দিয়ে থাকবো আর কি। আরেকটা প্রশ্ন করতে চাই, আপনাদের তো জেলাতে ক্রীড়া কর্মকর্তা রয়েছে, আপনারা কি উপজেলা নিয়ে কোনো পরিকল্পনা করেছেন কিনা? হ্যাঁ, আপনারা যদি খেলোয়াড়কে উঠে নিয়ে আসতে তো প্রান্তিক লেভেলে বা তৃণমূলে যেতে হবে। সেই জন্য কিন্তু আমাদের পরিকল্পনার অংশ হিসেবে 495টা থানার মধ্যে বাংলাদেশের যে উপজেলা রয়েছে 400 সব জায়গায় ক্রীড়া অফিসার এবং ক্রীড়া অফিস নিয়োগ দেওয়া হবে, যাতে ওইখান থেকেই প্রান্তিক লেভেল থেকে ক্রীড়াবিদরা উঠে আসে। আচ্ছা, আপনি বিরতিতে যাওয়ার সময় বলছিলেন যে ক্রীড়া প্রতিমন্ত্রী যেভাবে আসলে সিদ্ধান্ত নিয়েছে অনেকে অনেকভাবে দেখছেন, অনেকে অনেকভাবে বিতর্ক করছেন, সেই জায়গায় আসলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কোনো প্রভাব পড়ছে কিনা বাইরের যে মন্তব্যগুলো আসছে তাকে নিয়ে? না, উনি ওনার পরিকল্পনা নিয়ে একদম ঠান্ডা মাথায় আছেন উনি। আমি মনে করি ওনারা আমাদের যে পরিকল্পনা আছে উনি ধাপে ধাপে ঠান্ডা মাথায় ওটাকে বাস্তবায়ন করবেন। এগুলো নিয়ে কোনো এফেক্ট হচ্ছে বলে আমরা মনে করি না। আচ্ছা, কয়েকদিন আগে একজন বিসিবির যে পরিচালক তিনি আসলে বলেছেন, সেইটা নিয়ে কি মানে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, বা আপনাদের মধ্যে বা তাদের মানে হয় না যে একজন সিদ্ধান্ত নেবে আরেকজন কথা বলবে, এইভাবেই তো আসলে কাজ এগিয়ে চলে? না, আমি মনে করি আসিফ আকবর উনি একজন সম্মানিত সঙ্গীত শিল্পী বা সঙ্গীত পরিচালক, আমি ওই জায়গায় ওনাকে সম্মান করতে চাই, বাট উনি একজন বিসিবির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে একটা শিষ্টাচার রাখা উচিত, একজন প্রতিবন্ধীর সাথে কিভাবে বিহেভ করা উচিত ওনার কিন্তু এটা সঠিকভাবে কথাবার্তা বলা উচিত। আরেকটা আমি মনে করি উনি যে লেভেলে ক্রিকেট খেলেছেন ওই লেভেলের ক্রিকেটার বাংলাদেশে অনেক রয়েছে, একদম মনে করেন প্রতিটা জেলা উপজেলা এই ধরনের ক্রীড়াবিদ রয়েছেন। আমরা মনে করি এইসব ক্ষেত্রে এমন ক্রীড়াবিদরা আসা উচিত যারা বাংলাদেশকে নিয়ে প্রাউড করেছে বা ইন্টারন্যাশনালি সাকসেস নিয়ে এসেছেন। তারা যদি, যেটা আমি আগেই বলেছি, ক্রীড়াবিদদের হাতে কিন্তু ক্রীড়াকে দেওয়া উচিত, তাহলে এই খেলাটার গুরুত্বটা উনি অনুধাবন করতে পারেন এবং সঠিক পরিকল্পনা করতে পারেন। জহিদ ভাই, শেষ প্রশ্ন করতে চাই, বিগত সরকার বা বিগত যারা দায়িত্বে এসেছেন এই পদে ক্রীড়ামন্ত্রী বা প্রতিমন্ত্রী, তারা দেখা যায় যে ক্রিকেট বা ফুটবলের দিকে ঝুঁকে যায়। আমিনুল ভাই তো ফুটবলার, তারও নজর কি আসলে ফুটবলের দিকে বেশি থাকবে কিনা? না, আমিনুল ভাই হচ্ছে বাংলাদেশের এখন ক্রীড়ার অভিভাবক। আমি মনে করি উনি যেহেতু ফুটবলের প্রতি তার ভালোবাসাটা আছে, এটা থাকবে, কিন্তু উনি সব সেক্টরে গুরুত্ব দিবেন বলে আমি মনে করি, কারণ উনি সার্বজনীনভাবে চিন্তা করেন সব কিছু। জহিদ ভাই, নিশ্চয়ই আসলে ক্রীড়া প্রতিমন্ত্রী যেভাবে আসলে নিজেদের পরিকল্পনা করেছে, তারা শুধু একটাও দুইটা ফেডারেশন না, 52টা ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনকে নিয়ে তিনি একই সাথে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা নিয়ে আসলে যারা খেলোয়াড়রা রয়েছেন তারাও আসলে বুক বেঁধে রয়েছেন। বিশেষ করে যারা শুটিং ফেডারেশন অনেক বেশি বিতর্কিত হয়েছে বিগত সময়ে, তারাও আসলে আশা করেছেন যে নতুন একটা অ্যাডহক কমিটি আসবে এবং অ্যাডহক কমিটির পর নির্বাচনের পর নতুন একটা ক্রীড়াঙ্গন আসলে দেখতে পাবে বাংলাদেশের মানুষ। জাহিদ ভাই, এতক্ষণ আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এখন স্পোর্টস জন্য শুভকামনা। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।